গুড ইভিনিং স্টুডেন্ট, কে কে জয়েন করেছে একটু জানাও। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবে। কে কে জয়েন করেছো জানাও। যদি কেউ জয়েন করে থাকো তাহলে জানাও। সাউন্ডটা ক্লিয়ার কিনা জানাবে, তাহলে ক্লাস স্টার্ট করব। সাউন্ডটা কি ক্লিয়ার? কারোর কিন্তু কোনো রেসপন্স নেই। কেউ একজন অন্তত রেসপন্স করো, দিয়ে বলো যে সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। হয় তোমরা চ্যাট মেসেজে রিপ্লাই দিয়েছো, আমার কাছে আসেনি সেটাও হতে পারে, বাট আমি কোনো এখানে চ্যাট বক্সে কারোরই কোনো রিপ্লাই পাচ্ছি না। সাউন্ড ওকে, আচ্ছা, চলো তাহলে ক্লাস স্টার্ট করা যাক। দেখো, আগের দিন আমরা পড়েছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম, এ কে মামুনাল রশিদ। তুমি আগের দিনের ক্লাসেও ছিলে যতটুকু আমি মনে করতে পারছি। যদি কোনো সমস্যা থাকে আগের ক্লাস নিয়ে সেটা প্রথমে বলবে, আমি সেটা প্রথমে ডিসকাস করে ক্লাস স্টার্ট করব। যারা যারা আগের ক্লাসটা দেখে ফেলেছো, ক্লাসে ছিলে বা রেকর্ডেড দেখেছো, কোনো সমস্যা থাকলে জানাবে কোনো জায়গায়। দেখো, আগের দিন কি হয়েছে, স্ট্রাকচার অফ অ্যাটম আমরা পড়েছি, অ্যাটমের ধারণা কিভাবে এসেছে, তারপর অ্যাটম থেকে সাব পার্টিকেলের, অ্যাটমের মধ্যে যে সাব পার্টিকেল থাকে সেই যে ব্যাপারটা, তার যে ইনভেনশন কিভাবে হয়েছে, সেই জায়গাগুলো আগের দিন দেখেছি। যেখানে ইম্পর্টেন্ট ছিল খুব, যে এই যে সাব অ্যাটমিক পার্টিকেল, এদের মাস, এদের ইলেকট্রন চার্জ বা কে আবিষ্কার করেছে এই ব্যাপারগুলো, বা এই যে এখানে মেকানিজম, এগুলো আমাদের জানতে হবে। এখানে কোয়েশ্চেন কিছু এখান থেকেও আসতে পারে, আর অ্যাট দ্য সেম টাইম যেটার জন্য ডিটেলসে সব কিছু আমাদের পড়তে হবে, তার কারণ ইন্টারভিউ এর জন্য আমাদের রেডি থাকতে হবে। ঠিক আছে, হতেই পারে তোমার ইন্টারভিউ দিতে গেলে তোমাকে, তুমি হয়তো একটা টপিক পড়ে গেছো, সেটা পড়ালে সেখান থেকে কোনো কোশ্চেন করলো না, অন্য কোনো একটা টপিক তুলে কিছু বললো যে এই জায়গাটা একটু পড়াও। ঠিক আছে, যেহেতু টিচিং এর যে কোনো জবের ক্ষেত্রে টিচিং ডেমোটা দিতে হয়, সেই কারণে সব কিছুতে তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। ওকে, আগের দিন আমরা ডিসকভারি অফ প্রোটন, ডিসকভারি অফ নিউট্রন, রাদারফোর্ডের মডেল, সমস্ত কিছু এগুলো কমপ্লিট করেছি। কারোর যদি কোনো কোয়ারি থাকে সে বলবে। ঠিক আছে, আর যে দেখোনি তাকে আমি রিকোয়েস্ট করব আগের ক্লাসটা অবশ্যই দেখে নিতে। ওকে, চলো তাহলে আজকে আমরা নেক্সট পার্ট থেকে স্টার্ট করছি। আজকে আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে কম্পারিসন। ঠিক আছে, এই যে সাব অ্যাটমিক পার্টিকেল যেগুলোর কথা আমি আগের দিন পড়িয়েছি, যেগুলো পড়িয়েছি আমি, সেই যে সাব অ্যাটমিক পার্টিকেল গুলো, তাদের আমি আজকে বলবো কিছু কম্পেয়ারেবল কিছু ক্যারেক্টারিস্টিক আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে এখানে পার্টিকেল লিখছি, নেক্সট এখানে লিখছি তোমার ইনভেন্টরের নাম, ইনভেন্টর। তারপর এখানে লিখছি তোমার কি দিয়ে আমরা ডিনোট করি, কোন সাইন দিয়ে আমরা ডিনোট করি। ঠিক আছে, আর এখানে লিখছি মাস, তার পাশে লিখছি চার্জ। ওকে, তার পাশে লিখলাম চার্জ। দেখো, এবারে আমি পরপর এখানে কম্পেয়ার করছি, একবার দেখে নি কতজন জয়েন করেছো। আচ্ছা, তো আগের দিনে যারা ক্লাসে ছিলে তারাই আছো, এক্সট্রা আর একজনও জয়েন করেনি, হয়তো লাগবে না সবার। চলো
দেখো পার্টিকেলস তাহলে এখানে কি কি আছে। ফার্স্ট আমি আসছি ইলেকট্রনিক, ফার্স্ট পার্টিকেলটা আমি আসছি ইলেকট্রন, ইলেকট্রন ওকে। ইনভেন্টর কে? জে জে থমসন, তাই তো, জে জে থমসন হচ্ছে ইনভেন্টর। এবার এখানে ইয়ারটা মেনশন করছি দেখো 1897, ঠিক আছে। সাইন কি? ইলেকট্রনকে দেখো আমরা কি কি সাইন দিয়ে ডিনোট করি। আমি কেন এই জায়গাটা রেখেছি, যাতে আমাদের নেক্সট রেডিও অ্যাক্টিভিটি পড়ার সময় অসুবিধা না হয়। সাইন কি কি দেখো ইউজ করতে পারি, ই, ই, বিটা মাইনাস, ইলেকট্রন 0 মাইনাস 1, এই সাইন আমরা ইউজ করব। এর মাস কত? 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, ওকে। এবার দেখো ইলেকট্রন, এই তোমার চার্জ, ঠিক আছে। চার্জ, এটা আমি এখানে চার্জে লিখি, চার্জ, চার্জটা কি? 1.602 ইন্টু 10⁻⁻19, ঠিক আছে, কুলম। এটা হচ্ছে চার্জ। চার্জ, ওকে, এক সেকেন্ড। আচ্ছা দেখো এখানে চার্জটা হচ্ছে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার নেক্সটটা হচ্ছে প্রোটন, প্রোটনেরটা লিখে নিই এখানে, প্রোটন। প্রোটনের ইনভেন্টরের নাম কি? প্রোটনের ইনভেন্টর হচ্ছে গোল্ডস্টাইন, গোল্ডস্টাইন, ওকে। এটাকে আমরা কি কি সাইন দিয়ে ডিনোট করি দেখো। প্রোটন মানে পি, আর হাইড্রোজেনের একটা অ্যাটমকে যেভাবে আমরা রিপ্রেজেন্ট করি সেইভাবে। মাস কত? প্রোটনের মাস হচ্ছে 1.6725 ইন্টু 10⁻⁻24 গ্রাম। চার্জ কত? চার্জটাও এখানে সেম 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এবার প্রোটন যেহেতু পজিটিভ সেই কারণে এখানে পজিটিভ সাইন ইউজ হয়, আর ইলেকট্রনের ক্ষেত্রে নেগেটিভ সাইনটা ইউজ হয়, ঠিক আছে। ইলেকট্রন থাকে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে, প্রোটন থাকে পরমাণুর নিউক্লিয়াসে। এবার নেক্সট দেখো নিউট্রন, নিউট্রন, নিউট্রন হচ্ছে কি? জে স্যাডউইক, জে স্যাডউইক, ওকে। এটা হচ্ছে 1932-তে আবিষ্কার হয়, আর এটা আবিষ্কার হয় তোমার এটা সম্ভবত 1900 সামথিং ছিল, তাই তো। আগের দিনের ক্লাসে এটা বলেছিলাম, কত ছিল এটা? 1886-তে। দেখো এই যে প্রোটনের প্রোটনের যে তোমার আবিষ্কারটা, মানে এইটা যখন হয়েছিল সেটা হচ্ছে 1886, আর এটা হচ্ছে 1878, ঠিক আছে। এটা একটু ভুল লিখেছি, 1878, এটা হচ্ছে 1886, ঠিক আছে। এটা হচ্ছে 1886, এই জায়গাটা একটু দেখে নেবে। দেখো যে স্যাডউইক, সাইনটা কি? সাইনটা হচ্ছে নিউট্রনের, নিউট্রন 10, ঠিক আছে। এরপর দেখো মাস, মাস এটার কত? 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। এর মাস কিন্তু প্রোটনের সমান, আর চার্জ কি? এটা নিউট্রাল, সেই কারণে এর চার্জ হচ্ছে 0। এবার দেখো এই যে তিনটে মেন কণা ছাড়াও আরো তিনটে কণা এখানে থাকে, সাবঅ্যাটমিক পার্টিকেল, যেগুলোকে বলা হয় পজিট্রন, পাই মেসন, নিউট্রিনো, ঠিক আছে। এখানে আমি লিখে দিচ্ছি, দেখে নাও কি কি বললাম।
দেখো পজিট্রন, ঠিক আছে, এটাকে বলা হয় পজিট্রন। এটা আবিষ্কার করেন অ্যান্ডারসন 1932-তে। এই যে পজিট্রন আরে এই সাবঅ্যাটমিক পার্টিকেল গুলোর রিলিজ বা অ্যাডিশন এগুলো আমরা দেখব নিউক্লিয়ার কেমিস্ট্রিতে, মানে তেজস্ক্রিয়তে, রেডিও অ্যাক্টিভিটি যখন পড়াবো। দেখো এখানে কি হচ্ছে, পজিট্রন এটাকে আমরা কি বলবো, চিহ্ন ই প্লাস, বিটা প্লাস, 0+1 এতগুলো ভাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি। এটার মাস হচ্ছে ইলেকট্রনের মতনই, ঠিক আছে, ইলেকট্রনের মাস যা তাই 9.108 ইন্টু 10⁻⁻28 গ্রাম। ওকে, দেখো এবার নেক্সট হচ্ছে পাই মেসন। পাই মেসন কণা, পাই মেসন, এটা আবিষ্কার করেন কে, ইউকাওয়া, ইউকাওয়া। ওকে, বাংলাটা হচ্ছে এইরকম প্রোনাউন্সিয়েশনটা, ইউকাওয়া। আবিষ্কার হয় এটা 1935-এ। এটাকে কি কি সাইন দিয়ে ডিনোট করা হয়, দেখো পাই মাইনাস, পাই পজিটিভ, আর একটা পাই জিরো। মানে পাই মেসন কণা তিনটে টাইপের আছে, একটা নেগেটিভ, একটা পজিটিভ, আর একটা নিউট্রাল, ঠিক আছে। এদের চার্জটা কিরকম, আচ্ছা এদের মাস হচ্ছে 0. এদের মাস হচ্ছে 0.1514 এমএম, ঠিক আছে। দেখো এবার কি চার্জ, এদের চার্জটা হচ্ছে -1 ইউনিট আর +1 ইউনিট। প্লাস যখন হবে তখন +1 ইউনিট, আর মাইনাস যখন হবে তখন -1 ইউনিট। এরপরে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে নিউট্রিনো। নিউট্রিনো, ঠিক আছে, নিউট্রিনো। এর নামকরণ কে করেন, ফার্মি। এর নামকরণ করেন ফার্মি 1956-এ। ওকে, এটার সাইন হচ্ছে দেখো এইরকম, এই টাইপের একটা ভি এর মতো, বাঁকানো ভিউ। এর মাস হচ্ছে কি, খুব নগণ্য, এর মাস খুব কম, মাস হচ্ছে কি লেস দ্যান ইলেকট্রন, লেস দ্যান ইলেকট্রন। আর এর চার্জও হচ্ছে 0, এটাও হচ্ছে নিস্তড়িক। ওকে, তো এই গেল তোমার সাব অ্যাটমিক যে পার্টিকেল গুলো আছে তাদের বৈশিষ্ট্য, তাদের ক্যারেক্টারিস্টিক। ওকে, চলো এবার নেক্সট কিছু ইম্পর্টেন্ট জিনিস করাবো, যেটা হচ্ছে তোমরা জানো আইসোটোপ, আইসোবার, এই টপিক গুলো এখান থেকে মোটামুটি বেশ কোয়েশ্চেন আসে, সেই কারণে এই জায়গাটা একটু করিয়ে দিচ্ছি। দেখো এগুলো তোমরা 9-10-এও পড়ে এসেছো, 11-12-এও পড়ে এসেছো, অতএব অসুবিধা হবে না। তো এটা করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা, মাস নাম্বার, আর নিউট্রন সংখ্যা, ঠিক আছে। প্রোটন সংখ্যা, মাস নাম্বার আর নিউট্রন সংখ্যা, এই সম্বন্ধে আমাদের ক্লিয়ার ধারণাটা রাখতে হবে। আমি দেখো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বারটা কি, দেখো মাস নাম্বার, মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, ঠিক আছে, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, এটা হচ্ছে মাস নাম্বার। ওকে, দেখো তাহলে ফার্স্ট যে টপিকটা বলবো সেটা হচ্ছে তোমার আইসোটোপ। আইসোটোপ যেটাকে বাংলায় কি বলছে, সমস্থানিক, তাই তো, আইসোটোপ বা সমস্থানিক। দেখো এবার আইসোটোপ আমরা কাকে বলি, তোমরা কারো জানা থাকলে অবশ্যই রিপ্লাই দেবে। আইসোটোপ আমরা কাকে বলি, দেখো আইসোটোপ, দেখো সেম অ্যাটমিক নাম্বার, ঠিক আছে, সেম অ্যাটমিক নাম্বার, মাস কি হবে, ডিফারেন্ট হবে, সেম অ্যাটমিক নাম্বার, মাস ডিফারেন্ট। ওকে, তো এক্ষেত্রে দেখো যেহেতু প্রোটন সংখ্যাটা সেম, প্রোটন সেম অ্যাটমিক নাম্বার মানে কি, অ্যাটমিক নাম্বার সেম মানে প্রোটন সংখ্যা সেম, প্রোটন নাম্বার সেম, সেই কারণে কি হয়,
এই যে আইসোটোপ গুলো হয় সেটা একটা নির্দিষ্ট এলিমেন্টেরই দেখা যায়। আইসোটোপ একটা নির্দিষ্ট এলিমেন্টেরই দেখা যায়, কারণ প্রোটন নাম্বার যেহেতু সেম, সেই কারণে কি এরা হচ্ছে সেম এলিমেন্ট। ঠিক আছে, প্রোটন নাম্বার সেম হওয়ার অর্থ আইসোটোপ কি সেম এলিমেন্ট, সেম এলিমেন্টের দেখা যায়। তাহলে উদাহরণ হিসেবে দেখো কি কি বলতে পারি। প্রথমে আমি হাইড্রোজেনের উদাহরণ দেখাচ্ছি। কি কি আছে হাইড্রোজেনের আইসোটোপ? হাইড্রোজেন, দেখো হাইড্রোজেনের প্রোটন নাম্বার 1, মাস নাম্বার 1, এটা একটা। এর আইসোটোপ আছে দুটো। এটা হচ্ছে মেন, যেটাকে আমরা সাধারণ হাইড্রোজেন বলি, যেটাকে আমরা প্রোটিয়াম নামে চিনি, প্রোটিয়াম। ওকে, এবার প্রোটন সংখ্যা তো সেম থাকবে 1, যখন এটা 2 হয়ে যায় তখন আমরা এটাকে বলি ডয়টেরিয়াম। ঠিক আছে, যখন এটা 2 হয়ে যায় তখন আমরা এটাকে বলি ডয়টেরিয়াম বা ভারী হাইড্রোজেন। ঠিক আছে, ভারী হাইড্রোজেন, এটাকে ডি দিয়ে, ক্যাপিটাল ডি দিয়ে ডিনোট করা হয়। কি বললাম? ডয়টেরিয়াম। থার্ড হচ্ছে ট্রাইটিয়াম। ওকে, এইচ যেটা 3। ঠিক আছে, এটাকে টি দিয়ে ডিনোট করা হয়, টি। এটা হচ্ছে ট্রাইটিয়াম বা ট্রিটিয়ামও প্রোনাউন্সিয়েশন হয়, ট্রিটিয়াম। তাহলে এরা কি? এরা হলো পরস্পরের আইসোটোপ। ওকে, এরা কিন্তু পরস্পরের আইসোটোপ। এবার নেক্সট দেখো কার্বন। কার্বনের আইসোটোপ আমরা কি কি দেখেছি? কার্বন 6, এই কার্বন 12 আর কার্বন 13। কার্বনের এই দুটো আইসোটোপ আছে। ওকে, দেখো আর কিসের কিসের থাকবে? তাহলে আমরা এই যে আইসোটোপ গুলো কি দেখতে পাচ্ছি, এদের নিউট্রন মাসটা ডিফারেন্ট, মানে কি নিউট্রন সংখ্যা ডিফারেন্ট। এদের মাস ডিফারেন্ট, তার মানে কি বোঝাচ্ছে? যে এদের নিউট্রনের যে সংখ্যাটা সেটা কিন্তু ডিফারেন্ট। ঠিক আছে, তাহলে এখানে দেখো এইটাতে নিউট্রন সংখ্যা কত হচ্ছে? এটাতে নিউট্রন সংখ্যা হচ্ছে 12 মাইনাস 6 মানে 6। এখানে কত হচ্ছে? 13 মাইনাস 6 মানে 7। আমি কি করলাম? মাস সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দিলাম। ওকে, দেখো তাহলে এগুলো হচ্ছে কি আইসোটোপ। এবার দেখো আইসোটোপের ব্যবহার, এরকম তোমরা অনেক উদাহরণ পাবে বই খুললে বা যে কোনো স্ট্যান্ডার্ড বইতেই পাবে। ধরো ক্লোরিন, ক্লোরিনের যেমন কি 17, একটা হচ্ছে 35, আর একটা হচ্ছে ক্লোরিনের 17, 37। এরা হচ্ছে কি পরস্পরের আইসোটোপ। ওকে, ধরো আমি যদি হায়ার মাসের এলিমেন্টে যাই, যেমন ইউরেনিয়াম। ইউরেনিয়াম 92, এর হচ্ছে পারমাণবিক সংখ্যা আর ভর সংখ্যা আছে 235, 238। জেনারেলি এই দুটো আইসোটোপ পাওয়া যায়। ঠিক আছে, দেখো এরা হচ্ছে কি তাহলে পরস্পরের আইসোটোপ। এবার এই যে আইসোটোপের ব্যবহার, দেখো আইসোটোপের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষার জন্য সমানভাবে ইম্পর্টেন্ট। আইসোটোপ কি কি কাজে লাগে? 1 নম্বর, এখানে আমি ইউসেজ লিখছি, হেডিংটা দিচ্ছি ইউসেজ। দেখো কি কি কাজে লাগে। আমরা কি করি? এজ নির্ণয় করি। কিসের কিসের? ধরো আর্থ মানে পৃথিবীর, কোন ফসিলসের, মানে ফসিল মানে কি জীবাশ্ম। ঠিক আছে, বা কোনো অ্যানসিয়েন্ট, অ্যানসিয়েন্ট উড, উড, উড মানে কি? এটা গাছ থেকে আসছে, অ্যানসিয়েন্ট উড মানে কাঠ। বা কোনো আর্কিওলজিক্যাল অবজেক্ট, মানে কোনো প্রাচীন কোনো বস্তুর আমরা কি বয়স জানার জন্য ব্যবহার করে থাকি আইসোটোপ। কোন আইসোটোপ ব্যবহার করি আমরা? কার্বন ডেটিং এর সাহায্যে, কার্বন 14, 6। ঠিক আছে, বোঝা গেছে। এরপরে নেক্সট ইউসেজ দেখো, 2 নাম্বার, ক্যান্সার, টিউমার এবং গলগণ্ড রোগের চিকিৎসায় কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। কি কি? ক্যান্সার, টিউমার অ্যান্ড গয়টার। ঠিক আছে, কি কি ব্যবহার করা হয়? ফসফরাস 32, কোবাল্ট 60, এটা হচ্ছে কোবাল্ট, আর আই 131, এই আইসোটোপ গুলো ব্যবহার করা হয়। তারপর তোমার রাসায়নিক বিক্রিয়া, কোনো একটা ধরো রিয়াকশন চলছে, ঠিক আছে,
কোনো একটা রিয়াকশন চলছে, তো সেই রিয়াকশনের পাথওয়েটা, তোমরা জানো যে কোনো একটা রিয়াকশন যখন হয় সেটা বিভিন্ন মেকানিজমের থ্রু দিয়ে হয়, যেখানে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টের মাঝে অনেক কিছু ইন্টারমিডিয়েট ফর্ম করে, তাই তো, অনেক কিছু ইন্টারমিডিয়েট স্পিসিস ফর্ম করে। তো এই যে রিয়াকশন পাথওয়েটা বোঝার জন্য কি করা হয়, আইসোটোপ দিয়ে ডোপ করা হয়, ঠিক আছে, বিভিন্ন তেজস্ক্রিয় মৌলের আইসোটোপ ইউজ করা হয়, সেটা তোমরা জানোই, পড়েছো, গ্রাজুয়েশন মাস্টার যখন কমপ্লিট করেছো তোমরা এগুলো খুব ভালোভাবে জানবে। দেখো এবার লাস্ট পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচারে ব্যবহার করা হয়। এগ্রিকালচারে ব্যবহার করা হয় কিরকম ভাবে, গ্রোথ দেখার জন্য, গ্রোথ নির্ণয় করার জন্য, গ্রোথ, বা ধরো উদ্ভিদের বিভিন্ন রকম যে ডিসিজ হয়, উদ্ভিদেরও ডিসিজ আছে আমরা জানি, এই সমস্ত কিছুর সম্বন্ধে তথ্য সংগ্রহের জন্য কি করা হয়, তেজস্ক্রিয় আইসোটোপ ইউজ করা হয়। ওকে, আরো অনেক কিছু ইউজেস থাকবে, এগুলো হলো মোটামুটি মেন। দেখো এবার আসি তোমার আইসোবার, ঠিক আছে, আইসোবার। দেখো আইসোবার কখন হয়, কাদের বলবো আইসোবার, যেখানে কি হবে, প্রোটন নাম্বারটা ডিফারেন্ট আর প্রোটন নাম্বার ডিফারেন্ট হবে, বাট মাস নাম্বার সেম হবে। দেখো মাস নাম্বার সেম, এটা হচ্ছে আইসোবারের অ্যাকচুয়ালি ডেফিনেশন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মাস নাম্বার যদি সেম হয় সেক্ষেত্রে প্রোটন নাম্বার ডিফারেন্ট বলছে, তাহলে এখানে অবভিয়াসলি নিউট্রন নাম্বারও কিন্তু ডিফারেন্ট হবে। দেখো তাহলে এখানে এক্সাম্পল কতগুলো বলে দিই, এক্সাম্পল গুলো নোট করলে করতে পারো। আর্গন দেখো 40, 18, ক্যালসিয়াম 40, 20, পটাশিয়াম 40, 19। ওকে, আর কি আছে, হাইড্রোজেন আছে, হিলিয়াম আছে, হাইড্রোজেনের কত 3, 1, হিলিয়ামের আছে 3, 2, কার্বনের C14, 6, নাইট্রোজেন 14, 7। ওকে, এগুলো আমরা পাচ্ছি। এবার দেখো নেক্সট আর একটা দিচ্ছি, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, এগুলোর কি, এটা 22, এটার 50, এটার 23, এটার 50, ঠিক আছে, এই ক্রোমিয়ামটা 24, এটা হচ্ছে 50। সবগুলো দেখো এগুলোর যে তোমার পেয়ার করে করে লিখেছি, এগুলোর মাস নাম্বার কিন্তু সেম, কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, মানে কি নিউট্রন সংখ্যাও এখানে আলাদা হবে। নিউট্রন সংখ্যা কিভাবে পাবো, নিউট্রন সংখ্যাটা 40 - 18, এখানে 40 - 20, ঠিক আছে, এইভাবে পেয়ে যাবো পরপর, এগুলো তোমরা ক্যালকুলেশন করতে পারবে। চলো নেক্সট হচ্ছে যেটা বলছি আইসোটোন। আইসোটোন, দেখো আইসোটোনের ক্ষেত্রে কি হবে, এখানে নিউট্রন নম্বর সেম, ঠিক আছে, নিউট্রন নম্বর সেম। তাহলে এবার দেখো যেটা বলছি প্রোটন নম্বর ডিফারেন্ট, তার মানে কি হবে, প্রোটন নাম্বার ডিফারেন্ট মানে মাস নম্বরও ডিফারেন্ট হবে, মাস নম্বর ডিফারেন্ট, কিন্তু কি নিউট্রন নাম্বার সেম। দেখো এরকম তাহলে এক্সাম্পল কি কি আছে, অনেক এক্সাম্পল আছে। ধরো হাইড্রোজেন মানে এটাকে আমি ট্রিটিয়ামটা ধরছি, ঠিক আছে, ট্রিটিয়াম টি, হাইড্রোজেন আর হিলিয়াম, দেখো এখানে নিউট্রন নাম্বার সেম, নিউট্রন নাম্বার 2 দুজনেরই, ঠিক আছে। এরপর দেখো রেডিয়াম আর অ্যাক্টিনিয়াম, এদের দেখো এটার 88, এটার 22, 27, এটার হচ্ছে 89, এটা হচ্ছে
220 আছে, রেডিয়ামেরটা 6 হবে, এটা হচ্ছে 7। তাহলে দেখো এখানে নিউটন সংখ্যা কত হচ্ছে, 227 মাইনাস 88, 88, তাহলে কত পাচ্ছি, এখানে কি দেখলাম, এখানে নিউটন নাম্বার সেম, তাই তো, এখানে নিউটন নাম্বার সেম আর প্রোটন নাম্বারটা ডিফারেন্ট, তাহলে নিউটন নাম্বার দেখো কত হবে, 9। এখানে দেখো অ্যাক্টিনিয়ামে কত হবে, 227 মাইনাস 89, ঠিক আছে। এখানে কত হচ্ছে নিউটন নাম্বার, 138। আচ্ছা, নিউটন নাম্বার এখানে সেম বলেছি, আইসোটোন। আচ্ছা, এইটা একটু ডাউট হচ্ছে, কোথাও একটা কিছু ভুল হয়েছে, এটা আমি নেক্সট ক্লাসে বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে একটা কিছু ডাউট হচ্ছে, কারণ নিউটন সংখ্যা সেম আসছে না। ওকে, চলো নেক্সট এক্সাম্পলটা দিয়ে দিচ্ছি, সিলিকন, প্রোটন, সালফার। এটা হচ্ছে কি 30, এটা 14, ঠিক আছে। এটা হচ্ছে 31, এটা 15। দেখো সবগুলোতে নিউটন সংখ্যা সেম আছে, এটা হচ্ছে 32, এটা 16। নিউটন সংখ্যা সবেতে কত আছে, 16 আছে। ও সরি, এটা তো 6 হবে, ঠিক আছে, এটা ভুল হয়ে গেছে, এটা 6 হবে, তাহলে এটা 138। দেখো কোনো ডাউট নেই, এটা মুছে দিচ্ছি, ঠিকই আছে, 138, এটা 6 হবে। ওকে, চলো নেক্সট এবার দেখো, খুব ইম্পর্টেন্ট যেটা বলবো সেটা হচ্ছে আইসোডায়াফার। আইসোডায়াফার, আইসোডায়াফার আমরা কাকে বলবো, এনিওয়ান? চলো তোমরা একটু অ্যান্সার করো, আমি নিজেই বকে যাচ্ছি। আইসোডায়াফার কারোর আছে আইডিয়া? সুপর্ণ, একেএম, সুপ্রিয়া, সুপর্ণ, একেএম, সুপ্রিয়া বলো, আইসোডায়াফার নিয়ে কারোর কোনো আইডিয়া আছে? কাকে বলবো আইসোডায়াফার? আইসোডায়াফার, বলো বলো, আইসোডায়াফার কাকে বলবো, কিছু বলো, না জানলে হ্যাঁ না বলো। চলো, আইসোডায়াফার কি? আচ্ছা, n মাইনাস পি সেম, ওকে। চলো দেখো, এখানে কি বলা হচ্ছে, n মাইনাস পি, মানে নিউট্রনের নাম্বার আর প্রোটনের নাম্বার যখন আমরা মাইনাস করব তখন আমরা সেম পাবো, ঠিক আছে। তাহলে n মাইনাস পি, এটা কি, ইকুয়াল, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আইসোডায়াফার। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি হবে, ইউরেনিয়াম 238 92, থোরিয়াম 234 90। তাহলে দেখো এখানে নিউটন সংখ্যা ক্যালকুলেশন করি, নিউটন সংখ্যা কত হবে, 238 মাইনাস 92, তাহলে এখানে পেয়ে যাচ্ছি 146, ওকে। থোরিয়ামের ক্ষেত্রে দেখো 234 মাইনাস 90, কত পাচ্ছি, 441, এটা হচ্ছে নিউটন নাম্বার। এবার ইউরেনিয়ামের ক্ষেত্রে n মাইনাস পি কত হবে, 146 মাইনাস 92, তাহলে এখানে হয়ে যাচ্ছে 54, ওকে। এখানে কত হবে, n মাইনাস পি কত হবে ভ্যালু, 144 মাইনাস, এখানে হচ্ছে 90, এখানেও পেয়ে যাচ্ছি 54। তাহলে এরা কি একে অপরের আইসো ডায়াফার, এরা হচ্ছে পরস্পরের আইসো ডায়াফার। আর একটা এক্সাম্পল দিয়ে দিই, সুপর্ণ বলেছে, ভেরি গুড। দেখো আইসোডায়াফারের আরেকটা এক্সাম্পল কি হবে, আমরা পটাশিয়াম আর ফ্লোরিন যদি নিই, পটাশিয়াম আর ফ্লোরিন, পটাশিয়ামের কি 39, এটা হচ্ছে 19, ফ্লোরিনের 19, এটা হচ্ছে 9। চলো এবার তাহলে নিউট্রনের সংখ্যা কি,
নিউট্রন এখানে দেখতেই পাচ্ছি 20, এখানে নিউট্রন হচ্ছে 10। ওকে, এবার n মাইনাস পি কত আসবে? n মাইনাস পি মানে 20 মাইনাস 19, 1। এখানেও n মাইনাস পি দেখো কত হচ্ছে? 10 মাইনাস 9 মানে 1। ওকে, তাহলে এরা হলো কি? আইসো ডায়াফার। চলো এবার দেখো নেক্সট হচ্ছে দেখো আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক আমরা কখন বলবো? আইসো ইলেকট্রনিক। আইসো মানে বুঝতেই পারছো এখানে ইলেকট্রন সংখ্যা সমান হবে। ইলেকট্রন সংখ্যা কি হবে? আইসো ইলেকট্রনিকে সমান হবে। দেখো তাহলে কি হবে? তাই যদি হয় আইসো ইলেকট্রনিকে আমরা কি কি পাবো? ধরো আমি বললাম সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, ঠিক আছে? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম আইসো ইলেকট্রনিক মানে ইলেকট্রন নাম্বার সেম। আচ্ছা, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম এরা কিন্তু আইসো ইলেকট্রনিক নয়, ঠিক আছে? কিন্তু আমরা যখন এদের আয়ন নেব সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস, তার কারণ কি? সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা 11 আর ইলেকট্রন সংখ্যা 12। সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম প্লাস, তখন সোডিয়াম প্লাস ইলেকট্রন সংখ্যা হয়ে যাবে 10, ম্যাগনেসিয়াম 2 প্লাসেরও হয়ে যাবে 10, ঠিক আছে? এবার এদেরকে এরা আইসো ইলেকট্রনিক নয়, বাট এরা দুজন হচ্ছে কি হয়ে যাবে? আইসো ইলেকট্রনিক। তার কারণ কি? আইসো ইলেকট্রনিক তার মানে এখানে হয়ে যাচ্ছে এরা। আচ্ছা, আর একটা উদাহরণ দেখাচ্ছি। ধরো তোমার এখানে তো ইলেকট্রনের সংখ্যাটা বলছি, ঠিক আছে? এরা হচ্ছে আইসো ইলেকট্রনিক। এবার ধরো এরকম যদি হয় কম্পাউন্ড কিছু দিচ্ছি, ঠিক আছে? N2 আর CO দুটো কম্পাউন্ড দিচ্ছি। দেখো এই এক্সাম্পল গুলো দেখো, N2 আর CO, ঠিক আছে? এক্ষেত্রে এদের হচ্ছে কি প্রোটন নাম্বার কি হবে? এদের প্রোটন নাম্বার কি হবে বলো? দেখো এই যে এদের নাইট্রোজেন আর সিও, নাইট্রোজেন মানে কি? দুটো এন দিয়ে তৈরি নাইট্রোজেন অ্যাটম। সিও মানে কি? দুটো কার্বন আর একটা অক্সিজেন অ্যাটম নিয়ে তৈরি, ঠিক আছে? তাহলে দেখো নাইট্রোজেনের কটা থাকবে? 7টা। আর এই নাইট্রোজেনেরও আছে 7টা, তাহলে হয়ে যাচ্ছে কত? 14। এখানে দেখো কার্বন, কার্বনের আছে 7টা, এই সরি 6টা, আর অক্সিজেনের আছে 8টা, তাহলে যোগ করলে কত হবে? 14। ওকে, দেখো তাহলে এরা কি হচ্ছে? এরা হয়ে যাচ্ছে তাহলে আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? আইসো ইলেকট্রনিক। এবার এই যে যখন কম্পাউন্ড গুলো, এই কম্পাউন্ডের ক্ষেত্রে যেই কম্পাউন্ড গুলো হচ্ছে আইসো ইলেকট্রনিক, ঠিক আছে? মানে কি এদের ক্ষেত্রে, কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা এদেরকে কি বলছি? টোটাল প্রোটন নাম্বারটা সেম হতে হবে, ঠিক আছে? টোটাল প্রোটন নাম্বার সেম হতে হবে, ঠিক আছে? টোটাল প্রোটন নাম্বারটা কি হতে হবে? সেম হতে হবে। দেখো তখন হচ্ছে আমরা এগুলোকে বলছি, এগুলোর কি ইলেকট্রন সংখ্যাও সেম হবে, তাহলে এদের ইলেকট্রন সংখ্যাও সেম হবে, তখন আমরা এদেরকে বলে দিচ্ছি আইসো ইলেকট্রনিক, বা আর একটা নাম আছে আইসো স্টার। আইসো স্টার,
এবার ধরো এই যে নাইট্রোজেন আর সিও, এদের সাথে আমি আর একটা এলিমেন্ট নিলাম এনও। দেখো এরা কি আইসোস্টার হবে? এর 14, এর 14, নাইট্রোজেন আর অক্সিজেনের কত আছে দেখো, নাইট্রোজেনের কত 7, অক্সিজেনের 8, তাহলে এখান থেকে কিন্তু 15 পাচ্ছি। তাহলে যখন এর সাথে এনও অ্যাড করলাম তখন কিন্তু এটা আর আইসোস্টার হচ্ছে না, ঠিক আছে? তখন আর এটা কিন্তু আইসোস্টার হচ্ছে না। আইসোস্টার আমরা কখন বলি? আইসোস্টার মানে যখন সিমিলার ইলেকট্রনিক প্রপার্টি থাকবে তাকে। তাহলে এই যে এইটাকে এবার যদি এটার বদলে আমাদের এরকম একটা সেট দেওয়া থাকে N2 CO আর NO প্লাস, তখন কি হবে দেখো, NO প্লাস মানে এখানে কিন্তু দেখো এখানে কিন্তু কি হচ্ছে, একটা পজিটিভ চার্জ আছে, তাহলে এইটা 15, 15 যদি ইলেকট্রনের সংখ্যা আগে ছিল এখন হয়ে যাবে 14, এটাতেও 14, এটাতেও 14, তখন এই সেটটাকে আমরা কি বলবো? আইসো স্টার, আইসো স্টার, ঠিক আছে? তখন এই সেটটাকে আমরা বলছি আইসো স্টার। চলো এবার নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আইসোটোপিক নম্বর হলে আমাদের এটা শেষ হয়ে যাবে। হ্যাঁ সুপর্ণ ঠিক অ্যান্সার দিয়েছো। আইসোটোপিক নম্বর সম্বন্ধে আমাদের জানতে হবে, আইসোটোপিক নম্বর, তখন এরপর আমরা ওয়েভ স্টার্ট করব, ওয়েভ সম্বন্ধে। আইসোটোপিক নম্বর এটা দেখো কি, আইসোটোপিক নম্বরটা কিভাবে ক্যালকুলেশন করব আমরা? মাস নম্বর, ঠিক আছে, মাস নম্বর মাইনাস 2 ইন্টু প্রোটন সংখ্যা, এটা হচ্ছে আইসোটোপিক নাম্বার, ঠিক আছে? মাস নম্বর মাইনাস 2 ইন্টু পি, এটা হচ্ছে আইসোটোপিক নাম্বার। এবার এই যে আইসোটোপিক নাম্বারটা যখন পরস্পরের সেম হবে তখন আমরা এদেরকে বলবো আইসোটোপিক। দেখো উদাহরণ হিসেবে বলি, পটাশিয়াম 39, 19, ফ্লোরিন 19, 9, ঠিক আছে? এবার দেখো এর আইটিএন আইসোটোপিক নম্বর কি হবে? আইটিএন লিখছি শর্টে, কি হবে? 39 মাইনাস 19 ইন্টু 2, তাহলে হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ 1। এখানে কি হবে আইটিএন দেখো কি হচ্ছে 19 মাইনাস 9 ইন্টু 2, এখানেও হয়ে যাচ্ছে 1। ওকে, আমরা দেখো এইভাবে আইসোটোপিক নম্বরটা ক্যালকুলেশন করছি। দেখো এবারে নেক্সট স্টার্ট করব ওয়েভ। এখানে যদি কারোর কোনো সমস্যা থাকে, কিছু বলতে চাও তাহলে বলো, নইলে আমি নেক্সট স্টার্ট করছি। দেখো নেক্সট আমরা যেটা স্টার্ট করছি সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো রাদারফোর্ডের যে পরমাণু মডেলটা আমরা আগে পড়েছি, ঠিক আছে? রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা আগের দিন পড়ে নিয়েছি, ঠিক আছে? তো রাদারফোর্ডের পরমাণুর যে সীমাবদ্ধতা পরমাণুর মডেলের, সেইটা একটু ডিসকাস করে দিই, তারপরে আসছি ওয়েবে। ওকে, সেটা একটু ডিসকাস করে দিই। দেখো এই যে রাদারফোর্ডের পরমাণুর মডেলে আমরা দেখেছিলাম কি, যে একটা চার্জ বডি কি করছে, নিউক্লিয়াসের বাইরে আবর্তন করছে, নিউক্লিয়াসের বাইরে আবর্তন করছে, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে ভুল। তার কারণ হচ্ছে ম্যাক্সওয়েলের যে একটা তড়িৎ চুম্বকীয় তত্ত্ব আছে সেই অনুযায়ী কি বলা হয়, যে চার্জযুক্ত কণা, ঠিক আছে, চার্জযুক্ত কোনো গতিশীল কণা যখন কি হয়, মানে রিভলভ করছে অরবিটের চারদিকে, যখন রিভলভ করছে তখন কি হবে,
তার থেকে অনবরত একটা শক্তি নির্গত হবে। এবার এই যে শক্তিটা যেটা নির্গত হচ্ছে, ঠিক আছে, এই শক্তিটা নির্গত হলে কি হবে, ক্রমাগত শক্তি হারাবে, মানে একটা যখন এনার্জি বিকিরণ হচ্ছে, এমিট হচ্ছে, সে শক্তি হারাবে এবং ইলেকট্রনটার কি হবে, গতিবেগ কমতে থাকবে। গতিবেগ কম হলে কি হবে, কক্ষপথের ব্যাসার্ধটাও কমবে এবং এইভাবে ঘুরতে ঘুরতে কুণ্ডলী পথে, একটা স্পাইরাল পথে দিয়ে ঘুরে নিউক্লিয়াসের দিকে এগিয়ে যাবে। ঠিক আছে, আমি আরেকটু ভালোভাবে বলছি। আচ্ছা, তোমাদের কারোর এরকম কিছু মনে হচ্ছে না তো যে ক্লাস অনেক লেটে চলছে, আর একটু ফাস্ট পড়াতে হবে বা কিছু, বা এত ডিটেলস দরকার নেই, এগুলো তোমরা জানো অলরেডি, এরকম কিছু যদি মনে হয় তাহলে ফিডব্যাকটা আমাকে দেবে, ঠিক আছে, আমি সেই রকম ভাবে পড়াবো। ওকে, দেখো এবার আমি কি বললাম যে আমি রাদারফোর্ড মডেলের আমি ড্রব্যাকটা বলবো। আগে ড্রব্যাকটা একটু এক্সপ্লেন করে দিই, তারপর আসছি। দেখো, ড্রব্যাক of Rutherford model. আমি প্রথম দিকে এই যে টপিকগুলো চুজ করেছি পড়াবো বলে, যেমন এখন অ্যাটমিক স্ট্রাকচার পড়াচ্ছি, এরপর প্রথমে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি পড়িয়ে দিয়েছি, তারপর এখন অ্যাটমিক স্ট্রাকচার পড়াচ্ছি, নেক্সট পড়াবো পিরিয়ডিক টেবিল, ঠিক আছে। তার কারণ হচ্ছে এগুলো হচ্ছে বেসিক, আর অ্যাট দ্য সেম টাইম এগুলো একটুখানি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। ওকে, সেই কারণে একদম এক্সাম সামনে চলে এলে সেই মুহূর্তে তাড়াহুড়ো করে এগুলো পড়াতে চাই না, সেই কারণে আমি প্রথম থেকে এগুলো স্টার্ট করেছি। তোমরা ধীরে সুস্থিরে পড়ো এগুলো ভালো করে, এখান থেকে প্রচুর কনসেপচুয়াল কোশ্চেন আসে এবং নিউমেরিক্যালস আসে, সেগুলো সবই ভালোভাবে যাতে প্র্যাকটিস করাতে পারি, ওই জন্য প্রথমে এই টপিকগুলোই আমি নিয়েছি। আচ্ছা, দেখো তাহলে ড্রব্যাক অফ রাদারফোর্ড মডেল, আমি কি বললাম যে নিউক্লিয়াস পজিটিভ চার্জ, তার বাইরে একটা নেগেটিভলি চার্জ বডি কি করছে, নিউক্লিয়াসকে রিভলভ করছে, একটা নেগেটিভলি চার্জ বডি। ওকে, এবার বলা হচ্ছে যে এই যে নেগেটিভলি চার্জ বডি যখন রোটেট করছে, তখন ম্যাক্সওয়েলের ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী কি হবে, অনবরত কি হবে, এখান থেকে একটা এনার্জি, মানে তোমার ইলেকট্রোম্যাগনেটিক একটা রেডিয়েশন বিকিরিত হবে, ঠিক আছে, কি হবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, ঠিক আছে, এমিটেড। ওকে, কি বললাম, ইলেকট্রন যখন ঘূর্ণায়মান থাকে তখন একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, যেটা কি হবে, যেটা হবে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস, ঠিক আছে। এবার দেখো এই যে বলা হচ্ছে রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিকিরিত করবে, তার জন্য কি বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা ধরো এ ঘুরতে ঘুরতে এ কি করবে, ক্রমশ শক্তি হারাবে, শক্তি হারানো মানে কি, এর ভেলোসিটি কমবে, দিয়ে এই যে এর গতিপথটা কি হবে, একটা স্পাইরাল পথ, একটা স্পাইরাল পাথ, মানে কুণ্ডলী আকার পাথ, স্পাইরাল পাথ একটা ফলো করবে এবং এইভাবে কি হবে, একটা একবার কি হবে, অ্যাটমের নিউক্লিয়াসের ওপর গিয়ে ইলেকট্রনটা পড়বে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হলো, সেক্ষেত্রে এখানে অ্যাটমের যে স্টেবিলিটি সেটা ব্যাখ্যা করা সম্ভব হলো না, অ্যাটমের যে একটা স্টেবিলিটি থাকবে সেটা এখানে ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব হলো না, ঠিক আছে। আর একটা হচ্ছে ইলেকট্রন যখন এইভাবে যদি ঘোরে, সে কি করবে, একটা কন্টিনিউয়াস ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিট করবে, কিন্তু তার মানে কি হওয়া উচিত, যে স্পেকট্রাম, স্পেকট্রাম যেটাকে আমরা বলছি, মানে বর্ণালী, বর্ণালী যেটা তোমরা লাইটের ক্ষেত্রে দেখেছো,
লাইটের ক্ষেত্রেও আমরা এরকম একটা বর্ণালী পাই, কিরকম, যখন সাদা আলো প্রিজমের মধ্য দিয়ে যায় এবং এরা 7টা আলোতে কি হয়, এভাবে বিভক্ত হয়ে যায়। ভিভজিওর নিচে থাকে ভায়োলেট, তারপর আই, তারপর ব্লু, ইন্ডিগো ব্লু, এইভাবে রেড হচ্ছে থাকে শেষে, তাই তো? এটা একটা কি, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস স্পেকট্রাম। কিন্তু এখানেও আমাদের তাহলে এই যে কন্টিনিউয়াস রেডিয়েশনের জন্য কি হওয়া উচিত, এখানেও একটা কন্টিনিউয়াস, এই যে বর্ণালী যেটা আমরা বলছি এটা কন্টিনিউয়াস হওয়া উচিত, কন্টিনিউয়াস, ঠিক আছে? কিন্তু এক্সপেরিমেন্টালি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস, বা আমরা বলছি অরিজিনালি যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা লাইন স্পেকট্রাম, বা লাইন স্পেকট্রাম, এটাকে আমরা বলি লাইন স্পেকট্রাম, ঠিক আছে? যেহেতু যেহেতু ডিসকন্টিনিউয়াস মানে স্পেকট্রামটা কি এরকম লাইন লাইন হয়ে আসে, এদের মাঝে কি থাকে, গ্যাপ থাকে। তো এটাই হচ্ছে ড্রব্যাক, ঠিক আছে, যেটা কিনা পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব ব্যাখ্যা করতে তো পারেই না, উপরন্তু আবার যে লাইন স্পেকট্রাম পাওয়া গেছে সেটাকেও ব্যাখ্যা করতে পারছে না, ঠিক আছে? তাহলে এরপর আমি আসছি কিসে, এবারে ওয়েভে চলে আসছি। দেখো, বোঝা গেছে এই পার্টটা, এত এত আগের ক্লাস থেকে এই অবধি বুঝতে পেরেছো সব? ঠিক আছে, একটার পর একটা আমরা মডেল দেখব এবং তার ড্রব্যাক দেখব, তবেই অ্যাটমিক স্ট্রাকচার বুঝতে পারবো যে অ্যাটমিক স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কিরকম, কোনটা গ্রহণযোগ্য, কিটা গ্রহণ করা হয়েছে। আচ্ছা চলো তাহলে, কতজন আসছো ক্লাসে দেখলাম। আচ্ছা দেখো তাহলে নেক্সট এবার আসছি, আমরা এই যে রাদারফোর্ডের পরমাণুর মডেলে কি পরমাণুর স্থায়িত্ব আর বর্ণালী ব্যাখ্যায় ব্যর্থ হয়, ঠিক আছে, এটা আমরা দেখলাম। এবার এই যে ব্যর্থতার যে কারণ সেটার জন্য, বা পারমাণবিক বর্ণালী যেটা আমরা পেলাম লাইন স্পেকট্রাম, সেটার নেচার বা তার সোর্স, যে কিভাবে এটা আসছে, ঠিক আছে, এইগুলো যখন এগুলোর সম্বন্ধে যখন রিসার্চ করতে গেল, অনুসন্ধান করতে গেল, তখন কি হয়েছে, তখন আমরা এই যে ওয়েভ বা ওয়েভ নেচার এইগুলোর সম্বন্ধে আমরা ধারণা পাই, ঠিক আছে? তো চলো ওয়েভে আসছি। দেখো ওয়েভ হচ্ছে, দেখো কত প্রকার হয়, একটা হচ্ছে মেকানিক্যাল ওয়েভস বা যেটাকে আমরা বলছি যান্ত্রিক তরঙ্গ, ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভস বা যান্ত্রিক তরঙ্গ আমরা বলি। আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস হচ্ছে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তো এই যে চারটা, এটা আমি এখানে দিয়ে দিয়েছি এমনি, এটা খুব একটা তোমাদের কাজের নয়। তো মেকানিক্যাল ওয়েভ সম্বন্ধে আমরা এখানে কিছুই পড়বো না কেমিস্ট্রিতে, আমরা আমাদের যেটা ইন্টারেস্টের জায়গা সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। দেখো এবার এই যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ, এটার কি ডু নট রিকোয়ার্স এনি মিডিয়াম, মানে মাধ্যম দরকার নেই, মাধ্যম ছাড়াই, ঠিক আছে, মাধ্যম ছাড়াই এই তরঙ্গ কি করে, বিস্তার লাভ করে, মানে প্রোপাগেট হয়, ঠিক আছে। এই তরঙ্গের ক্ষেত্রে আমরা এখানে কিছু টার্ম জানবো, যেগুলো হচ্ছে প্রোপাগেশন, প্রোপাগেশন মানে বিস্তার, ইন্টারফিয়ারেন্স মানে ব্যতিচার, ডিফ্রাকশন মানে হচ্ছে বিচ্ছুরণ, আর রিফ্রাকশন মানে হচ্ছে প্রতিসরণ। ওকে, আচ্ছা, মানে এগুলো হচ্ছে আমি তরঙ্গের প্রপার্টির কথা বলছি, কি কি, বিস্তার, প্রোপাগেশন, ব্যতিচার, ইন্টারফিয়ারেন্স, বিচ্ছুরণ, ডিফ্রাকশন, আর প্রতিসরণটা হচ্ছে রিফ্লেকশন। ওকে, আচ্ছা এবার দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কারা কারা হয়, লাইট, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড, এক্স রে, আল্ট্রাভায়োলেট রেস, রেডিও ওয়েভ। ওকে, দেখো দেখো জে সি ম্যাক্সওয়েল তিনি কি সাজেস্ট করেছেন, যে রেডিয়েন্ট এনার্জি মানে যেগুলো যারা রেডিয়েট করে, যেমন হিট, লাইট, এক্স রে, ঠিক আছে,
এরা কোন ভেলোসিটিতে ট্রাভেল করে? লাইটের ভেলোসিটি 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, এই যে ওয়েভ গুলো যারা লাইটের ভেলোসিটিতে মোটামুটি স্পেসে থাকে, ট্রাভেল করে, ঠিক আছে, এগুলোকে আমরা কি বলি? ওয়েভ বা রেডিয়েশন। ঠিক আছে, এবার দেখো ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক এখানে বলবো। ওয়েভের কিছু ক্যারেক্টারিস্টিক যেমন কি কি আছে দেখো, প্রথমেই আমি একটা জিনিস বলি, অ্যামপ্লিচিউড বা বিস্তার। অ্যামপ্লিচিউড বা বিস্তার, ঠিক আছে, এটা জিনিসটা কি? অ্যামপ্লিচিউড, দেখো অ্যামপ্লিচিউড কাকে বলছি? কোন তরঙ্গ কি হয়, ধরো একটা মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে, ঠিক আছে, একটা মিডিয়ামের মধ্য দিয়ে যাচ্ছে, মানে বিস্তার হচ্ছে, ঠিক আছে, বিস্তার হচ্ছে আলো, এটাকে বলা হয়, মানে এই যে প্রসেসটা, এটাকে বলা হয় প্রোপাগেশন। প্রোপাগেশন যাওয়ার সময় কি হচ্ছে, মাধ্যমের কণাগুলোকে, মাধ্যমের কণার কিন্তু কোনো স্থান চেঞ্জ হয় না, ঠিক আছে, মাধ্যমের কণার কোনো স্থান চেঞ্জ হয় না, কিন্তু এই তরঙ্গটা কি হয়, এই তরঙ্গটার যে তোমার অ্যাকচুয়ালি ডিসপ্লেসমেন্ট হয়, যেটাকে আমরা বলতে পারি সরণ, সরণ হয়, সর্বোচ্চ যে সরণ, সেইটাকে আমরা বলছি ওই তরঙ্গের কি, অ্যামপ্লিচিউড বা বিস্তার। এটা হলো কিন্তু এক প্রকারই, এটাকে আমরা সরণ বলে বলতে পারি, ঠিক আছে। এবার আমি এখানে দেখো নাম দিচ্ছি, ধরো এটা হচ্ছে এ, দেখো এটা এ, এটা হচ্ছে এ ডট, ঠিক আছে, বা এটাকে বলছি এ, এটা হচ্ছে এ ডট। এই যে এ, এ ডট, এখানে হচ্ছে বিস্তার, এখানে এটাকে আমরা বলছি অ্যামপ্লিচিউড বা বিস্তার, ঠিক আছে। অ্যামপ্লিচিউডটা তাহলে এখানে হলো কি এ, এ ডট। ওকে, এবার দেখো নেক্সট এখানে যেটা আছে, ওয়েভলেংথ আছে। আচ্ছা, ওয়েভলেংথটা বলার আগে আমি ফ্রিকোয়েন্সিটা বলে দিচ্ছি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সি মানে বাংলায় এটাকে বলছে কম্পাঙ্ক, ঠিক আছে, ফ্রিকোয়েন্সিটাকে বাংলায় বলছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা কি? দেখো, তরঙ্গ এই যে যাচ্ছে গতিপথে, তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো একটা ধরো বস্তু কণা, ঠিক আছে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি করে, তাকে আমরা বলবো ওই তরঙ্গের কম্পাঙ্ক, ঠিক আছে। তাহলে কি বললাম? দ্য নাম্বার অফ টাইমস এ ওয়েভ পাসেস এ গিভেন পয়েন্ট ইন 1 সেকেন্ড, ঠিক আছে, নাম্বার অফ টাইমস এ ওয়েভ পাসেস মানে কি, এ ওয়েভ পাসেস মানে কি, যতগুলো পূর্ণ তরঙ্গ কি করছে, তৈরি করতে পারছে, যতগুলো পূর্ণ তরঙ্গ তৈরি করতে পারছে কত সময়ে, 1 সেকেন্ডে। সেজন্য এটার ইউনিট কি হয়, সাইকেল পার সেকেন্ড। সিপিএস মানে এটা হচ্ছে সাইকেল পার সেকেন্ড। ওকে, তাহলে কি বললাম, কম্পাঙ্কটা দেখো কি বললাম, the number of times a wave passes a given point in 1 second is known as frequency or wave, ঠিক আছে। আরেকবার বাংলায় বলছি, তরঙ্গের গতিপথে অবস্থিত কোনো কম্পনশীল বস্তু কণা 1 সেকেন্ডে যতগুলি পূর্ণ কম্পন বা তরঙ্গ সৃষ্টি করে, সেই সংখ্যাকে বলে ওই তরঙ্গের কম্পাঙ্ক। ওকে, এটা হলো ফ্রিকোয়েন্সি। এবার দেখো নেক্সট আসছি ওয়েভলেংথ, বা ওয়েভলেংথকে বলে তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তরঙ্গ দৈর্ঘ্য কি, তরঙ্গের ওপর দুটো সমদশা সম্পন্ন, দুটো সমাদর্শ সম্পন্ন কণার মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো দেওয়া আছে এখানে, দ্য ডিস্টেন্স বিটুইন টু নিয়ারেস্ট ক্রেস্ট অর থ্রুস ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক, ইট ইজ এক্সপ্রেসড ইন মিটার, ঠিক আছে, এটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভলেংথ, ইট ইজ এক্সপ্রেসড ইন মিটারস, পিকোমিটারস, ন্যানোমিটারস, এগুলো হচ্ছে ইউনিট। তাহলে চলে আসি ক্রেস্ট আর থ্রু কাকে বলছে, দেখো এটাকে বলছে ক্রেস্ট, যেটাকে আমরা বাংলায় বলি শীর্ষ, আর থ্রু এটাকে আমরা বাংলায় বলি পাদ, তরঙ্গের পাদ, ঠিক আছে, যেটাকে ইংলিশে বলছে থ্রু।
এবার ওয়েভলেংথ তাহলে কাকে বলছে? দেখো কি বললাম আমি, এখানে আমি যদি নামকরণ করি, বলছে কি তরঙ্গের ওপর দুটি সমাদশা সম্পন্ন কণার মধ্যবর্তী রৈখিক দূরত্বকে আমরা বলছি তরঙ্গ দৈর্ঘ্য। দেখো তাহলে এখানে যদি এটা আমি এ ডট নাম দিয়েছি, এখানে আমি নাম দিচ্ছি ই, ঠিক আছে। এরা দেখো দুজনেই থ্রো পাদ, ঠিক আছে। তাহলে এ ডট ই এটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা ওয়েভলেংথ, এটা হচ্ছে একটা ওয়েভলেংথ। বা ধরো আর একটা যদি কল্পনা করি, এই দুটো, এটাকে নাম দিয়েছিলাম এ ডট আর এখানে নাম দিচ্ছি ই ডট। তাহলে এই যে এ ডট, আচ্ছা এটাকে এ ডট না বলে এ টু দিচ্ছি, ঠিক আছে। তাহলে এ টু ই ডট এটাও হচ্ছে কি একটা ওয়েভলেংথ। কারণ কি সমদশা সম্পন্ন কণার মধ্যবর্তী রৈখিক দূরত্বকে আমরা বলছি ওয়েভলেংথ, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। চলো এবার দেখো আসছি ভেলোসিটি। ভেলোসিটি কি ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ইন 1 সেকেন্ড। ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য ওয়েভ ইন 1 সেকেন্ড ইজ নোন অ্যাজ ভেলোসিটি, ঠিক আছে। তাহলে দেখো কি হবে, ভি ইকুয়াল টু সি বাই ল্যামডা। মানে কি কোনো মাধ্যমে তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে, কোনো তরঙ্গ 1 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করছে তাকে আমরা বলছি কি, তাকে বলছি তরঙ্গের বেগ, ঠিক আছে। এবার দেখো ভি ইকুয়াল টু হবে কি সি বাই ল্যামডা, ঠিক আছে। তরঙ্গের যে ভেলোসিটিটাকে আমি সি দিয়ে ডিনোট করছি, ভি বলছি সরি নিউ, এখানে সি দিয়ে ডিনোট করছি ভেলোসিটিটাকে, এখানে কিন্তু সি দিয়ে ডিনোট করছি, ঠিক আছে। এবার দেখো এই যে ফ্রিকোয়েন্সিটা দেখো এই যে এখানে নিউ আছে, ফ্রিকোয়েন্সির সাথে এটা রিলেশন, ঠিক আছে। ফ্রিকোয়েন্সির সাথে এটা রিলেশন নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। তো ফ্রিকোয়েন্সিটাকে আমরা কিন্তু এরকম নিউ এই সাইনটা দিয়ে ডিনোট করি, ঠিক আছে। নিউ এই সাইনটা দিয়ে ডিনোট করি, এখানে ভি এর মতো লাগছে। সি ইকুয়াল টু হবে নিউ ইন্টু ল্যামডা, সি ইকুয়াল টু হয়ে যাবে নিউ ইন্টু ল্যামডা, ঠিক আছে। এটা হচ্ছে বেগ, কম্পাঙ্ক আর তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক। এই যে রিলেশনটা, এটা আমাদের অনেক কাজে লাগবে পরবর্তীকালে। দেখো এবার দেখো ওয়েভ নাম্বার কাকে বলছি? এটা হচ্ছে রেসিপ্রোকাল অফ ওয়েভলেংথ, দ্য নাম্বার অফ ওয়েভলেংথস পার মিটার, ঠিক আছে। পার মিটারে যে নাম্বার অফ ওয়েভলেংথ সেটাকে বলা হচ্ছে, এটা কি বললাম, রেসিপ্রোকাল, কার, ওয়েভলেংথের। এটাও আমাদের পরে অনেক কাজে লাগবে। নিউ বার ইকুয়াল টু হবে 1 বাই ল্যামডা, ঠিক আছে। নিউ বার হয়ে যাবে 1 বাই ল্যামডা, ওকে। দেখো এটা এখানে তোমার নিউ এর সাথে একটা রিলেশন আছে, নিউ বার ইকুয়াল টু নিউ বাই সি, ঠিক আছে। এটা হবে নিউ বার, ওকে। চলো এবার তাহলে দেখো আর একটা ইম্পর্টেন্ট জায়গাতে আসছি, সেটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এখান থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে বলতে কি, দেখো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা কি, দ্য অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ভেরিয়াস টাইপস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনস ইন অর্ডার টু দেয়ার ইনক্রিজিং ওয়েভলেংথস অর ডিক্রিজিং ফ্রিকোয়েন্সি ইজ নোন অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে। মানে এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী। এতে আমরা কি করছি, বিভিন্ন প্রকার তড়িৎ চুম্বকীয় যে বর্ণালী আছে তাদের মধ্যে
কি থাকে, একটা পার্থক্য থাকে। কিসের কিসের মধ্যে পার্থক্য থাকে? তরঙ্গ দৈর্ঘ্য আর কম্পাঙ্কের। মানে তরঙ্গ দৈর্ঘ্য মানেই কম্পাঙ্ক, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য মানেই আমি কি ধরবো, যে কম্পাঙ্কর পার্থক্য থাকবে। তার কারণ কম্পাঙ্কের সাথে রিলেশন কি, নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা। সি কি, সিটা তো কনস্ট্যান্ট, ঠিক আছে? নিউ ইকুয়াল টু আমরা দেখলাম কি, সি বাই ল্যামডা। এবার সিটা তো কনস্ট্যান্ট, তাহলে নিউ আর ল্যামডা এদের মধ্যে কি, এদের হচ্ছে কি পার্থক্য থাকবে একটা। এবার এখানে এই যে পার্থক্যগুলো আছে সেই কারণে আমরা এখানে সাজিয়েছি, ঠিক আছে? এগুলোকে আমরা সাজিয়েছি কিভাবে, এদের তরঙ্গ দৈর্ঘ্যের বৃদ্ধির ক্রম বা হ্রাসের ক্রম এইভাবে আমরা সাজিয়েছি, ঠিক আছে? তো এখানে দেখো, এইভাবে যে আমরা একটা বর্ণালী পাচ্ছি সম্পূর্ণ, সেটাকে বলা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ঠিক আছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এই যে এখানে সাজিয়েছি আমরা, এইটাকে বলছি। এটা কি হয়, কালারফুল, মানে এই রিজিয়ানে কি হয়, বিভিন্ন কালার গুলো দেখা যায়, তো কালার গুলো আছে এই রিজিয়ানে, সেই জন্য একটা কালারফুল দেখবে রিজিয়ান কোথাও যদি দেখো কখনো, দেখা যায়। আচ্ছা, এবার দেখো চলে আসি এখানে, দেখো যে ওপরে দেওয়া আছে, এগুলো হচ্ছে নিউ এর ভ্যালু, কম্পাঙ্ক, নিউ এর ভ্যালু, ঠিক আছে? এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে ল্যামডার ভ্যালু, মানে ওয়েভ লেংথ, এটা হচ্ছে ওয়েভ লেংথ, ওয়েভ লেংথ। দেখো এই যে নিউ, যে তোমার ফ্রিকোয়েন্সি, নিউ মানে আমরা পরবর্তীকালে দেখব, কোয়ান্টাম তত্ত্ব যখন শুরু করব, মানে এরপরেই নেক্সট আছে এখানে এই যে ক্লাসিক্যাল থিওরি, কোয়ান্টাম থিওরি, প্লাস তোমার প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি যে শুরু করব, তখন এটা বলবো আরেকবার, ই ইকুয়াল টু এইচ নিউ, মানে কম্পাঙ্কের সাথে এনার্জিটা রিলেটেড, ঠিক আছে? কম্পাঙ্কের সাথে এনার্জিটা রিলেটেড। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি কম্পাঙ্ক কি করছে, এইদিকে ইনক্রিজ করছে, মানে আমরা বলতে পারি এনার্জি কি করছে, ইনক্রিজ করছে। কোথায় থেকে, রাইট থেকে লেফটে এনার্জি কি করছে, ইনক্রিজ করছে। ওকে, এবার দেখো এইখানে নিচে, এখানে কি হচ্ছে, রাইট থেকে লেফটে ওয়েভ লেংথ কি করছে, ডিক্রিজ করছে, ওয়েভ লেংথ ডিক্রিসেস, ঠিক আছে? এখানে ওয়েভ লেংথ সবচেয়ে ডিক্রিজ করছে, দেখো। তাহলে নেক্সট এবার কি বলছি, এখানে এই যে কনসেপ্ট গুলো, এগুলো আমাদের পরবর্তীকালে প্রচুর কাজে লাগবে, তাই ভালো করে এখানটা শুনে নাও মন দিয়ে। দেখো, তাহলে আমি যদি এইভাবে ধরো পরপর সাজাই, এই যে তোমার ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ গুলোকে আমি যদি পরপর সাজাই ভার্টিক্যালি, কি কি পাবো? দেখো, রেডিও ওয়েভ, ওকে, তারপর কি আসবে, মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ, তারপর আসবে কি, আইআর, তারপর ইউভি, তারপর আসছে এক্স রে, ঠিক আছে? তারপর আসছে গামা, ঠিক আছে, গামা রে, ঠিক আছে, গামা রে। দেখো, এবার এই যে গামা রেটা, এটা কি সবার লাস্টে আছে, এর যে এনার্জি, এর এনার্জি কিন্তু সবচেয়ে বেশি, এখান থেকে কিন্তু কোশ্চেনও আসে এইভাবে, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা অ্যারো দিচ্ছি, এখানে কি হচ্ছে, যখন আমরা রেডিও ওয়েভ থেকে ডাউনের দিকে আসছি গামা রের দিকে, এখানে কি হচ্ছে দেখো, এনার্জি ইনক্রিসেস, ঠিক আছে? এখানে এই যে আপার হেড অ্যারো দিয়ে বোঝাচ্ছি ইনক্রিজ করছে, আর ল্যামডা কি করবে, ল্যামডাটা ডিক্রিজ করবে, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডাটা ডিক্রিজ করবে, এর জন্য আমি ডাউন হেডেড অ্যারো দিয়ে এটাকে দেখাচ্ছি, ডিক্রিজ করছে, ওকে। দেখো, তাহলে এখানে আমরা হাইয়েস্ট এনার্জি বা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার দেখছি, গামারের, হাইয়েস্ট এনার্জি or highest frequency,
হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি। ওকে, কার দেখছি? গামা রের দেখছি। চলো এবার তাহলে এখানে রেডিও ওয়েভ এর কি? এর হচ্ছে হাইয়েস্ট ওয়েভ লেন্থ, হাইয়েস্ট ওয়েভ লেন্থ আর লিস্ট, ঠিক আছে, লিস্ট এনার্জি। এখানে কি ছিল? এটার লিস্ট ওয়েভ লেন্থ। ওকে, দেখো এই যে ওয়েভের জায়গাটা পুরো ক্লিয়ার হয়েছে। বলো, কমেন্ট করো কারা কারা আছো ক্লাসে। রেসপন্স করো। ক্লাসে কেউ কিছু শুনছো না এমনি ক্লাসে জয়েন করে বসে আছো? হ্যাঁ, ওকে চলো, কেউ কিছু বলছো না যখন আমি ক্লাসটা শেষ করছি। আর তাহলে কন্টিনিউ করে কি লাভ? আচ্ছা, আছো, বুঝতে পেরেছো। আমার কাছে এত লেটে মেসেজ আসছে কেন? চলো এবার দেখো প্লাঙ্কস কোয়ান্টাম থিওরি। দেখো এই থিওরিটা আমি একটুখানি অল্প একটু বলে দিচ্ছি, তারপর নেক্সট ক্লাসে আবার প্লাঙ্কস কোয়ান্টাম থিওরির পর ফটো ইলেকট্রিক এফেক্ট থেকে স্টার্ট করব। ঠিক আছে, দেখো ম্যাক্স প্ল্যাঙ্ক 1901-এ, ঠিক আছে, একটা কোয়ান্টাম থিওরি দিয়েছেন, একটা কোয়ান্টাম থিওরি দিয়েছিলেন। এই থিওরিটাকে বলা হয় ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি। তো এই থিওরি অনুযায়ী অ্যাকচুয়ালি কি বলছে, চলো ব্যাপারটা বোঝা যাক। এখানে ভাষায় লেখা আছে, তোমরা পড়ে ফেলবে, ঠিক আছে, পড়ে নেবে। আমি এখানে বলছি, দেখো অ্যাকচুয়ালি এনার্জি যে এমিশন হয়, এনার্জিটা এটা দুরকম হতে পারে। একটা হচ্ছে কন্টিনিউয়াস মানে নিরবিচ্ছিন্ন, আর একটা হচ্ছে ডিসক্রিট মানে বিচ্ছিন্ন। ঠিক আছে, আর একটা কি হবে বলছি, ডিসক্রিট বা বিচ্ছিন্ন। এবার এই যে এনার্জি যে আসে, ঠিক আছে, এনার্জি কিভাবে আসে বলা হচ্ছে যে যে এনার্জি এই এই দুই রকমই হতে পারে, ঠিক আছে, এই দুই রকম হতে পারে। কিন্তু যেটা মানে তোমার এক্সপেরিমেন্টে যেটা দেখা যাচ্ছে, এখানে লেখা আছে যে ব্ল্যাক বডি রেডিয়েশনের ব্যাপারটা এখানে কি দেওয়া আছে, এই ব্ল্যাক বডি ডাজ নট এমিট অর অ্যাবজর্ব এনার্জি কন্টিনিউয়াসলি, ঠিক আছে, ইট অ্যাবজর্বস, ইট এমিটস অর অ্যাবজর্বস এনার্জি ডিসকন্টিনিউয়াসলি ইন ফর্ম অফ প্যাকেটস অর বান্ডিল। ঠিক আছে, তো এই যে থিওরিটা, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি। এই থিওরিটাকেই আমরা বলবো ম্যাক্স প্ল্যাঙ্ক থিওরি। তো কি বলা হচ্ছে যে এনার্জি যেটা আসছে, এনার্জি কামস ইন ফর্ম অফ
ইউনিট অফ প্যাকেট, মানে এক একটা প্যাকেটে যেন আসছে, ঠিক আছে, এক একটা প্যাকেট মানে ধরো এরকম এক একটা প্যাকেট আসছে, যেটা হচ্ছে কি ডিসকন্টিনিউয়াস, এটার নাম কি দেওয়া হয়, কোয়ান্টা। ঠিক আছে, এগুলোকে বলা হয় কোয়ান্টা। এখান থেকেই কোয়ান্টাম শব্দটা এসছে। এই যে প্যাকেট বলছি, বা এটাকে আবার কি বান্ডিল হিসেবেও বলা হয়, বান্ডিলস, বান্ডিলস অফ এনার্জি। যেহেতু এরকম ডিসক্রিট ভাবে আসছে, যেহেতু ডিসক্রিট ভাবে আসছে, সেই কারণে আমরা এটাকে বলছি প্যাকেট বা বান্ডিল, যেটাকে বলা হচ্ছে কোয়ান্টা নাম দেওয়া হয়েছে। এই কোয়ান্টা থেকেই কোয়ান্টাম থিওরি কথাটা এসেছে। ঠিক আছে, এই কোয়ান্টাম থেকেই কোয়ান্টাম থিওরি কথাটা এসেছে। দেখো এবারে তাহলে এই যে কোয়ান্টা, এটার কি নাম দেওয়া হয়, এটাকে ফোটন বলা হয়, ফোটন। ফোটন কখন বলছি আমরা, যখন লাইট, লাইট ওয়েভ আমরা ইউজ করছি, মানে লাইট ওয়েভ কে যখন কনসিডার করছি, সেটাকে বলছি ফোটন। দ্য স্মলেস্ট ইউনিট অফ লাইট ওয়েভ, স্মলেস্ট ইউনিট অফ লাইট ওয়েভ, তাকে আমরা কি বলছি, ফোটন। ওকে, যেটা কি করে, ইন্ডিপেন্ডেন্টলি এক্সিস্ট করতে পারে, মানে ডিসক্রিট, ইন্ডিপেন্ডেন্টলি যেটা এক্সিস্ট করতে পারে। এবার দেখো এখানে দেখা গেছে যে এই যে তোমার কোয়ান্টা গুলোর এনার্জি, এনার্জি, এই যে তোমার ওয়েভের, এই ওয়েভের কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। তাহলে ই প্রপোর্শনাল টু নিউ, ফ্রিকোয়েন্সি বেশি হলে এনার্জি বেশি হয়, আর ফ্রিকোয়েন্সি কম হলে এনার্জি কম হয়। ঠিক আছে, এই যে এনার্জিটা ফোটনের, এটা কি করে, ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। এবার এই প্রপোর্শনাল সাইনটাকে কি ইকুয়াল করার জন্য এখানে একটা কনস্ট্যান্ট টার্ম ইউজ হবে, যেটা হচ্ছে এইচ, এইচ নিউ। এখান থেকে আমরা পেয়েছি ই ইকুয়াল টু এইচ নিউ, এই ইকুয়েশনটা। ঠিক আছে, যেখানে এইচ হচ্ছে কি প্লাঙ্কস কনস্ট্যান্ট, এটা তোমরা জানো সবাই, এটাকে বলা হয় প্লাঙ্কস কনস্ট্যান্ট। এটাকে আমরা কি বলছি, ই ইকুয়াল টু এইচ নিউ। এই এইচ এর ভ্যালুটা কি, এইচ এর ভ্যালুটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, এটা হচ্ছে কি এসআই ইউনিটে। আর সিজিএস ইউনিটে এখানে দেওয়া আছে মনে হয়, হ্যাঁ, সিজিএস ইউনিটে এটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻⁻27, এটা হচ্ছে তোমার আর্ক সেকেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে আর্ক সেকেন্ড, এটা সিজিএস ইউনিটে। এবার দেখো কি বলছে, যে এই যে এনার্জি যেটা আমরা বলছি, এটা হচ্ছে একটা ফোটনের, এটা হচ্ছে একটা মাত্র ফোটনের এনার্জি। তাহলে আমরা যদি অনেকগুলো ফোটন পরপর ধরো আসছে, টোটাল যে এনার্জিটা সেটা কিভাবে পাবো, টোটাল এনার্জিটা কিভাবে পাবো, দাঁড়াও এক সেকেন্ড, কি ডিলিট হয়ে গেছে নাকি, আচ্ছা চলো, এইটা দেখো, এটা আমরা পাচ্ছি কি ফর ওয়ান ফোটন, ফর ওয়ান ফোটন। তাহলে আমরা যদি টোটাল এনার্জিটা কিভাবে পাবো, টোটাল এনার্জিটা হবে E ইকুয়াল টু এন এইচ নিউ। ঠিক আছে, যেখানে এন হচ্ছে কি 1 2 3 এরকম ভ্যালু হতে পারে। ঠিক আছে, 1 2 3 এইটাকে বলা হয়। তাহলে E ইকুয়াল টু এন এইচ নিউ যদি আমরা বলি, তাহলে E ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 1 এইচ নিউ, 2 এইচ নিউ, 3 এইচ নিউ, এইভাবে লিখতে পারি। ঠিক আছে, দেখো এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ emitted or absorbed photon
or quantum number. ওকে, এটা হচ্ছে কি আমরা টোটাল এনার্জি পাচ্ছি, মানে টোটাল যতগুলো ফোটন কি হয়েছে, এমিট হয়েছে অর অ্যাবজর্ব হয়েছে। ওকে, দেখো এখানে লেখা আছে ব্ল্যাক বডি ক্যান এমিট অর অ্যাবজর্ব রেডিয়েশন অনলি ইন্টিগ্রাল মাল্টিপলস অফ দিস ডিসক্রিট ইউনিট কোয়ান্টাম। কেন বলা হচ্ছে কথাটা? ইন্টিগ্রাল মাল্টিপল মানে কি 1h নিউ, আর আসছে 2h নিউ, মানে 1 পয়েন্ট সামথিং, ঠিক আছে, বা 2 পয়েন্ট সামথিং, এরকম হচ্ছে না, এটা হচ্ছে ইন্টিগ্রাল মাল্টিপলে আসছে, মানে একটা কোয়ান্টা তো একটাই আসবে, দুটো কোয়ান্টা তো দুটোই আসবে, তিনটে কোয়ান্টা তো তিনটেই আসবে, ঠিক আছে, এইভাবে বলা হচ্ছে ব্যাপারটা। ওকে, তো চলো পরের দিন আমরা নেক্সট হচ্ছে এই নিউমেরিক্যালস করব, একটা নিউমেরিক্যালস আছে এখানে, এই নিউমেরিক্যালসটা থেকে স্টার্ট করব, দিয়ে ফটো ইলেকট্রিক এফেক্ট, তারপর হচ্ছে বোর অ্যাটমিক মডেল, এগুলো পরপর আমরা পড়ব। ওকে, চলো, কারোর কিছু বক্তব্য আছে? বলো, ইয়েস অর নো, যাই হোক একটা তোমার মোটামুটি একটা রিপ্লাই দাও, ইয়েস অর নো, কেউ কিছু বলতে চাও বা কিছু? নইলে আমি ক্লাসটা শেষ করব, ঠিক আছে, বলো, কেউ কিছু বলবে? নো, ওকে, ওকে, গুড নাইট, চলো, ভালো করে পড়াশোনা করো, আবার নেক্সট উইকে তোমাদের সাথে দেখা হচ্ছে নাকি? নেক্সট উইকে ক্লাস আছে না স্যাটারডে আছে?